আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান। দোষীদের বাইরে তদন্ত ছাড়া কারো বিরুদ্ধে মামলা বা গ্রেফতার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মব জাস্টিস নিয়ে আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। পুরনো ফর্মে পুলিশকে ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহতের ঘটনাকে দুঃখজনক ও সমালোচনা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক পুরানো গৌরবটা ফিরে পায়। এই জন্য সাধারণ লোক যেন হেনস্থা না হয়, ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না। এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের, আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না, ক্রিমিনালদের ধরার জন্য। সাধারণ পাবলিকের যেতে কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের বিষয়টি জানায় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় কাজী জাফরুল্লাহকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান তিনি। এদিকে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। অন্যদিকে ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। দর্শক, রাজধানীর ডিএমপি কার্যালয়ে রয়েছেন সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অনেক, আজকে আর কোন কোন আসামির রিমান্ড চাওয়া হয়েছে বা হবে জানাবেন? সিনথিয়া, আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে আমি আছি কিন্তু ডিএমপি হেডকোয়ার্টারে। সেখানে কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি কমিশনার এবং আইজিপি মহোদয়ের সঙ্গে ডিএমপি কার্যালয়ে এসেছেন এবং ডিএমপিতে তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর কিন্তু ডিএমপি কার্যালয়ে এসে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন ডিবির এবং কমিশনার সহ সবার সঙ্গে কিন্তু মত বিনিময় করেছেন। যেহেতু এই গেল 5 আগস্টের আগে পুলিশের অনেক ক্ষতি হয়েছে, পুলিশের অনেক স্থাপনা ভাঙচুর হয়েছে, পুলিশের মনোবল নষ্ট হয়েছে এবং রাজধানীর যে ট্রাফিক ব্যবস্থাপনা রয়েছে সে প্রায় ভঙ্গুর হয়ে গেছে। সেসব বিষয় কিভাবে ডেভেলপ করা যায় সে বিষয় নিয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়েছেন এখানে যে ডিএমপি যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে। কিন্তু তারপরে কিন্তু সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারপর কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেসব মামলা হচ্ছে, মামলাতে যারা দোষী তাদেরকেই আসামি করা হয়, যারা নির্দোষ তাদেরকে যাতে মামলায় আসামি না করা হয় সে বিষয়েও কিন্তু তিনি বলেছেন। এবং যে মব জাস্টিসের যে ঘটনা যাতে না ঘটে সে বিষয়গুলোকেও তিনি বলছেন। এবং জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটেছে সেটি দুঃখ প্রকাশ করে বলেন যে এসব ঘটনা যাতে না ঘটে এর জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আর এর অন্য প্রসঙ্গে যদি বলে রাখি যে গতকাল রাতে কিন্তু ঢাকা রাজধানীর গুলশান থেকে যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে কিন্তু গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে কিন্তু রাজধানীর হৃদরোগ হসপিটালে ভর্তি করা হয় এবং তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে বা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। তবে রিমান্ডের বিষয়টি যদি বলেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে মানি লন্ডারিং বা বৈদেশিক মুদ্রা আইনে কিন্তু একটি মামলা হয়। সেই মামলায় কিন্তু তাদেরকে আজকে সকালে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে যে সাবেক বিচারপতি মানিক রয়েছেন তারকে কিন্তু অন্য আরেকটি হত্যা মামলায় ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকেও কিন্তু আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় কিন্তু সাবেক ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা ডিএমপির পক্ষ থেকে। ধন্যবাদ।
এস আলম গ্রুপের শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে রিট আবেদনের শুনানি হতে পারে আজ। বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রুকনুজ্জামান। এর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এস আলম গ্রুপ এর শেয়ার হোল্ডার পরিচালক ও অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গ্রহণ করা মোট ঋণের পরিমাণ, বর্তমান অবস্থা ও দায় সহ কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিতে ও ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে 11 সেপ্টেম্বর কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠান রিট আবেদনকারী আইনজীবী। এর জবাব না পেয়ে গতকাল বুধবার রিটটি করেন তিনি। গণপিটুনিতে আহত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, শামীম বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় একটি সেলুনে আসলে একদল শিক্ষার্থী তাকে আটক করে গণপিটুনি দিয়ে প্রক্টোরিয়াল বডির কাছে তুলে দেয়। এরপর নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হলে সেখানেও উত্তেজিত শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয়। গেল 15 জুলাই রাতে উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা। এদিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। গেল রাতে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মারধর করা হয় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে। পরে কয়েকজন শিক্ষার্থী তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। ব্যাংক খাতের পুনর্গঠন সহ জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্য এবং বাজেট সাপোর্ট হিসাবে বাংলাদেশকে ঋণ দিতে রাজি আছে বিশ্বব্যাংক। বন্যার ক্ষতি নিরূপণ করে সেখানেও আর্থিক সহায়তা করবে সংস্থাটি। সকালে সচিবালয়ে বাংলাদেশের সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতেও বাংলাদেশের সাথে কাজ করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। এ সময় মার্টিন রেজার জানান, আগামী জুনের মধ্যে $2 থেকে $3 বিলিয়ন বাংলাদেশকে ঋণ সহায়তা করা হবে, যা বাজেট সহায়তা, জ্বালানি, বিদ্যুৎ খাত সহ ব্যাংক পুনর্গঠনে ব্যবহার হবে। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, ফুড সাফিসিয়েন্সি, এটা নিয়ে, তারপর পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এটা নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, they are very positive. Whenever the projects are ready that we're discussing, that money can then be mobilized. Some of it will be for budget support, for sure, and some of it will be for important projects in other sectors, in the health sector and the energy sector, where there are also funding needs. ডেঙ্গু নিয়ে রাজধানীবাসীর মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে রাজধানীর মেরুল বাড্ডায় ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক শোভাযাত্রা আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। পরে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বাসা বাড়ি পরিদর্শন করে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। এমন জনবান্ধবমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 6 জন মারা গেছে, যা চলতি মৌসুমে একদিনের সর্বোচ্চ মৃত্যু হার। এ নিয়ে এবছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 119 জনে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 865 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্ত 21,079 জন। উদ্যোগটা যদি ওনারা প্রত্যেকটা বছর নেয়, তাহলে হয়তো বা আমরা আর কি এইসব ডেঙ্গুতে বা এইসব এডিস মশায় আক্রান্ত হবে না। অনেক মানুষরা বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে। তাদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, যাতে তারা এই জিনিসগুলো খেয়াল করে, এই জিনিসগুলো যেন তারা না করে, ইগনোর না করে, তারা যেন খেয়াল করে। এটা আজকে থেকে শুরু হলো এবং 7 দিন ব্যাপী আমাদের 54টা ওয়ার্ডে এটা চলবে এবং একাধিক কর্মপরিকল্পনা আমরা রয়েছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভেনশন
একসাথে চালাবো কি। দর্শক, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন? সংক্রমণ রোধে সিটি কর্পোরেশনের কি উদ্যোগ দেখছেন জানাবেন। জি সিনথিয়া, আসলে আপনি যেমনটি বলেছেন চট্টগ্রামে ডেঙ্গুর চলছে, কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত 24 ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 34 জন এবং পুরো বছরে আক্রান্ত হয়েছেন 943 জন এবং সেই সাথে মৃত্যুবরণ করেছেন 12 জন। শুধুমাত্র এই 12 জন পুরো বছরে মৃত্যুবরণ করলেও কি চলতি মাসে মৃত্যুবরণ করেছেন 7 জন। এই 7 জনের মধ্যে 5 জন নারী, 2 জন পুরুষ রয়েছে। বোঝা যাচ্ছে যে আসলে চলতি মাসটা কিন্তু আসলে ডেঙ্গুতে প্রকটভাবে ধারণ করেছে এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন আসলে যারা শহরের মধ্যে আক্রান্ত হচ্ছেন তারা খুব দ্রুত হাসপাতালে আসার সুযোগ পাচ্ছেন, আর যারা মফস্বল এরিয়াতে আক্রান্ত হচ্ছেন তারা হয়তো দেখা যাচ্ছে যে ধীরে স্থিরভাবে হাসপাতালগুলোতে আসছেন। যে সময়টাতে তারা হাসপাতালে আসেন সেই সময়টাতে কিন্তু হয়তো শেষ মুহূর্তে তখন আর কিছু করণীয় থাকে না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা দাবি করছেন তারা 41টি ওয়ার্ডে ওষুধ ছিটাতেন, কিন্তু জনগণের অভিযোগ হচ্ছে যে কোথাও যে ওষুধ ছিটাতেন সেটা জনগণের চোখে পড়েনি। এরপরও কর্পোরেশন যখন দাবি করছে সেই ওষুধের প্রশ্ন নিয়ে, কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। সেই ওষুধের কার্যকারিতা নিয়ে জনগণ অভিযোগ করেছেন যেখানে ওষুধ ছিটাতে সেখানে মশা মারা যাচ্ছে না এবং চট্টগ্রামের অলিতে গলিতে কিন্তু পানি জমে আছে এবং সেই জায়গায় মশার লাভা তৈরি হচ্ছে, মশার ডিম তৈরি হচ্ছে। এটা কিন্তু কর্পোরেশন দেখেও না দেখার ভান করছে। আমরা কথা বলেছিলাম কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে, তিনি জানালো আসলে 5 আগস্ট সরকার পতনের পর 41টি ওয়ার্ডের কাউন্সিলররা ঠিকমতো অফিস করছেন না। এর মধ্যে তাদেরকে আসলে কাজ করতে হচ্ছে। তবে জনগণের অভিযোগ হচ্ছে যে কর্পোরেশন সঠিকভাবে কাজ করছে না, আর যদিও কাজ করে থাকে যে ওষুধ ছিটাচ্ছে বলে কর্পোরেশন দাবি করতেন সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আরেকটা বিষয় জানিয়ে রেখে সেটি হচ্ছে যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 2টি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে এবং যারা আসছেন তাদেরকে ডেঙ্গু ওয়ার্ডগুলিতে ভর্তি করছেন এবং যথেষ্ট পরিমাণে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য জায়গা রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে তাদেরকে ট্রিটমেন্টও দেওয়া হচ্ছে। কোনোভাবেই যাতে তাদের ট্রিটমেন্টে গাফিলতি না হয়, পরিচালক সাহেব সেই বিষয়টি ভালোভাবে নজরদারি করছেন। তবে চট্টগ্রামে কোথাও কিন্তু জনসচেতনতা দেখা যাচ্ছে না ডেঙ্গু নিয়ে যে সচেতন করার বিষয়টি, সেটি কিন্তু চট্টগ্রামের কোথাও নাই বললে চলে। যেভাবে পারছে আসলে সেভাবেই চলছে। যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ডেঙ্গু নিয়ে ততক্ষণ পর্যন্ত আসলে এটার শেষ হবে না বলে মনে করছেন। তবে আগামী মাসেও কিন্তু আসলে ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে যারা সিভিল সার্জনের পক্ষ থেকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। বুধবার উপদেষ্টা শুরা কাউন্সিলের বার্ষিক ভাষণে কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারিত্বের তীব্র নিন্দাও জানান যুবরাজ। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় মাটির সাথে মিশে গেছে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে প্রায় 20 লাখ বাসিন্দা। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।